গরিব অসহায় চাষির উপর তুমি কৃপা বর্ষণ করো ঠাকুর। পরপর পাঁচটি সন্তান তুমি অকালে কেড়ে নিয়েছো। তোমার নিষ্ঠুরতায় আমার সরমার দু চোখ বেয়ে ঝরে পড়ছে বেদনার অশ্রু। আর সন্তানহীনতায় আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এবার একবার তুমি মুখ তুলে তাকাও ঠাকুর, মুখ তুলে। সত্যি আপনার প্রতি ঠাকুর মুখ তুলে তাকিয়েছেন অবনী বাবু। ডাক্তার বাবু, তার মানে আপনার স্ত্রী একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন? আরে কোনো চিন্তা নেই অবনী বাবু, খুব ভালো আছে। ডাক্তার বাবু, আপনি মানুষ নন ডাক্তার বাবু, আপনি সাক্ষাৎ দেবতা। আর আমাদের মতো অসহায় গরিব মানুষের মুক্তিদাতা, কলির ভগবান। আরে না না ডাক্তার অবনী বাবু, আমি কে? এই জন্ম মৃত্যু সবই ওই ঈশ্বরের হাত। ঈশ্বরকে কোথায় থাকেন আর তিনি মানুষের কি কাজে লাগে আমি জানি না ডাক্তার বাবু, কিন্তু আপনি যা করি তা সবই তারই করুণায়। নইলে নশ্বর দেহধারী মানুষের সাধ্য কি যে তার উপর কলম চালায়। ডাক্তার বাবু, যদি অনুমতি দেন আমি আমার স্ত্রী পুত্রকে। নিশ্চয় নিশ্চয় দেখবেন, কিন্তু কিছুক্ষণ পর, কারণ ওই নার্সরা তাদের প্রাথমিক কাজকর্মগুলো সেরে নি। হ্যাঁ নিশ্চয়ই ডাক্তার বাবু, দেখেছেন আনন্দের উত্তেজনায় আমি আমার সাধারণ জ্ঞানটুকুও হারিয়ে ফেলেছি। আরে সেটাই তো স্বাভাবিক অবনী বাবু। পাঁচটি মৃত সন্তান প্রসব করার পর আজ আপনার স্ত্রী একটি ফুটফুটে ফুলের মতো সন্তানের জন্ম দিয়েছেন। এই সন্তানের গর্বে গর্বিত এই অসহায় গরিব চাষির আপনাদের দেওয়ার মতো কিছুই নেই। তবু যেটুকু পারি সে কর্তব্যে আমি অবহেলা করব না। আমি যাই, তুই বাজার থেকে কিছু মিষ্টি কিনে নিয়ে আসি। আমি এক্ষুনি আসছি ডাক্তার, আমি না না, শুনুন, কে কার কথা শোনে? আনন্দে একেবারে আত্মহারা, আর এই সমস্ত আত্মভোলা সহজ সরল মানুষগুলোর মুখে একটু হাসি ফোটাতে পেরে আমি ধন্য। ধন্য আমার এই ডাক্তারি জীবন। আপনি এখানে আর আমি আপনাকে সারা হাসপাতাল। বাট হয় তাহলে? না না, পেশেন্টের অবস্থা একেবারে ওকে, কিন্তু তার সঙ্গে আরো একটা সুসংবাদ আছে। তাই নাকি? তা কি তোমার সুসংবাদ? সরমা দেবী আরো একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। তাহলে সরমা দেবীর অবস্থা? সাময়িকভাবে সেন্সলেস হয়ে পড়লেও এখন উনি সুস্থ সবলভাবেই বেঁচে আছে, আর ভালোও আছে, আর কোনো ভয় নেই। আর দ্বিতীয় সন্তানটি? সুস্থ সবলভাবে এই পৃথিবীর আলো দেখেছে। সরমা দেবী আরো একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। জানেন ডাক্তারবাবু, তাদের তাদের ওই দুটো কপালে এক জোড়া করে তিল আছে, যেন মনে হচ্ছে একই আকাশে এক জোড়া চাঁদ। কে আপনারা? আমি যে আসছি তার আগাম নিশান আপনি পাননি ডাক্তার। আর এই কথা বাদ দিয়ে বলুন, কি চান এখানে? वही आसमान का एक थोड़ा चांद हमें जरूर चाहिए। তোমার কোনো ভয় নেই, তুমি ভেতরে যাও, আমি এদিক দেখছি। ঠিক আছে ডাক্তারবাবু, আমি এক্ষুনি যাচ্ছি। যাওয়ার আগে দুজনেই মন দিয়ে শোনো। শুনুন ডাক্তার বাবু, আমার স্যার দেশের একজন গণ্যমান্য ব্যক্তি, তার স্ত্রী হসপিটালে এক কালো কুস্তির ছেলের জন্ম দিয়েছে। সারা সম্মান, প্রতিপত্তি আর আভিজাত্যের কথা চিন্তা করে এই ছেলেটিকে মানুষ করা অসম্ভব। তাই এটার বদলে वही चांद जोड़ा हमें जरूर चाहिए डॉक्टर। আমি একজন ডাক্তার হয়ে না পারলেও স্ত্রীর স্বামী ছেলের বাবা হয়ে নিশ্চয় পারবেন। তার মানে কি বলতে চান আপনি? वो कुछ
বলবে না, ও কিছু বলবে না, বলবে আমার টেলিফোন। শুভ, वो बच्चा को फोन लगाओ, दो फोन उसको। सुन लीजिए डॉक्टर। তো আমার ছেলে সূর্যের কণ্ঠস্বর, তার মানে আমার ছেলে। Not only son, I have captured your son and your wife. ছেলেটার পরিবর্তে ওই আকাশের চাঁদ দুটো আমাদের হাতে তুলে দেওয়ার ঠিক পর আপনার স্ত্রী আর পুত্র ফিরে আসবে। কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমি ওই ছেলে দুটোকে দেবো না। কিংবা মহের মধ্যে আগুন নিয়ে খেলতে লাগে ঠিকই, কিন্তু সেই আগুনের পোড়ার জ্বালা আর দাগ সারা জীবন থেকে যায়। এই আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে গেল, আমি আদর্শ যত হতে পারবো না। कितना कितना रुपया पहले वही चांदोड़ा महाराजे तुले तुम्हें डॉक्टर बोले कितना 50 लाख 1 करोड़ 2 करोड़ बोलिए कितना। লোভ মানুষকে জানোয়ারে পরিণত করে ঠিকই, কিন্তু এত সহজে আপনি আমাকে জানোয়ারে পরিণত করতে পারবেন না। মানুষ করা যতটা কঠিন ঠিক ততটাই সহজ মানুষকে জানোয়ারে পরিণত করা। Yes, it is true. डॉक्टर, एक कदम आगे बढ़ने का कोशिश मत कीजिए। हम जो ये कुर्सी का सब पोशाक खुल के ये आम जनता का सामने দেখবো ডাক্তার তোমার মতের পরিবর্তন হয় কিনা। এসো এসো সুন্দরী, এসো তোমার সমাধান একটা একটা করে বলে দিই। আমার উপর যত কিছু অত্যাচার করুন, কিন্তু কিন্তু ওকে আপনার ছেড়ে দিন প্লিজ। नहीं डॉक्टर नहीं, वही तो हमारा तू रुपये ताज है जाके बोले इसका बने। এসো এসো সুন্দরী, কাছে এসো। একটা সেবা প্রতিষ্ঠানে এইরকম অমানসিক আচরণ করছেন, কে কে আপনি? কলির ভগবান, এই কলির ভগবান আসলে রূপ তুমি দেখতে চাইবে डॉक्टर तो देख लो मेरा আপনি 16 ওয়াট डॉक्टर बोलिए डॉक्टर আমার প্রস্তাবে আপনি রাজি না হয়ে লাভ কি স্যার? বিশ্বাস যেখানে অবিশ্বাসের দ্বারে মাথা খুঁড়ে মরে, সত্য যেখানে মিথ্যার কারাগারে বন্দি, সেখানে নিষ্ফল চেষ্টা করে লাভ কি? যাও বোন, তুমি ওদের ভেতরে নিয়ে এসো। আমি আমি এক্ষুনি যাচ্ছি ডাক্তারবাবু, আমি এক্ষুনি যাচ্ছি। তোমার নাকে হ্যাঁ করার ওষুধ আমার জানা আছে। তা তো থাকবেই, কারণ এটাই যে কলিযুগের শেষ সিঁড়ি। আর সেই সিঁড়ি পেয়েই তো পাপ আর অধর্ম তাদের লোভ আর লালসার কালো থাবাগুলো বাড়িয়ে তর তর করে উপরে উঠে চলেছে। আর সেই সিঁড়ির নিচে চাপা পড়ে সত্য, ন্যায় আর ধর্ম আর তো চিৎকার করে বলছে, ওগো মৃত্যুরূপী বিভীষিকা ঘোর কলি, তোমার ওই দুরন্ত রথের গতি থামাও। डॉक्टर डोंट इंसल्ट मी आई कांट टॉलरेट এই নিন ডাক্তারবাবু। गिव मी चाइल्ड डॉक्टर गिव मी चाइल्ड डॉक्टर गिव मी चाइल्ड। এই ডাক্তার দেন। ও কারণে কাঁদছো কেন ডাক্তার?
सुन ले डॉक्टर, अभी तो जो कुछ हुआ वो सच नहीं सिला। वही आप हमारे साथ बेईमानी करने का कोशिश यदि तुम करो तो मेरा वही आपको तमाम दुनिया को जला कर पड़ा कर राख कर देगा डॉक्टर, राख कर देगा। তুমি আমাকে কোন পাপের ভাগী করলে ঈশ্বর? কোন পাপের ভাগী করলে? আমার খোকা কই? আমার খোকা, আমি জ্ঞান ফিরে দেখলাম আমার খোকা আমার পাশে নেই। আমার খোকা কই? আপনার খোকা আমার কোলে বৌদি। ও আপনার কোলে? তাই বলুন। দিন ডাক্তার বাবু, আপনি আমার খোকাকে আমার কোলে দিন। এই দিন বৌদি। তাহলে ডাক্তার বাবু আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আমার খোকা কি তাহলে? না বৌদি, আপনার খোকা ভালোই আছে। এই তো আমার খোকা কি সুন্দর হাসছে আমার কোলে। আর আপনি আপনি কাঁদছেন কেন ডাক্তার বাবু? ও কিছু নয় বৌদি, ও কিচ্ছু নয়। আপনি খোকাকে নিশ্চিন্তে ঘুম পাড়ান। হ্যাঁ হ্যাঁ, তা তো ঘুম পাড়াবোই ডাক্তার বাবু, তা তো ঘুম পাড়াবোই। কিন্তু ডাক্তার বাবু আমার খোকার কি কোনো অসুবিধা আছে? না বৌদি, আপনার খোকার দায়িত্ব যখন আমার, তখন আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। সে তো নিশ্চিন্ত থাকবোই ডাক্তার বাবু। আপনি তো মানুষ নন, আমার খোকার জীবনে আপনি যে সাক্ষাৎ দেবতা, আপনি যে সাক্ষাৎ ভগবান। খোকা ঘুমো বাবা, ঘুমো। ওরে আমার কালো সোনা মানিক আমার কোলে ঘুমা ঘুমা। আমার খোকা কাঁদছে কেন? ও বুঝেছি, তোমার খিদে পেয়েছে, তুমি মান খাবে তাই তো? হাজার তারা আলোয় ভরা বুকে তারা তো স্বপ্ন দিয়ে সাজাই তুরি কন্যা দিয়ে হাজার তারা
সকলকে পেট ভরে মিষ্টি খাওয়াবো। এ কি মা, তুমিও এখানে বসে আছো বুঝি? তা বেশ বেশ বেশ। তা হ্যাঁ গো ডাক্তার, এবার আমি আমার খোকাকে দেখতে পারি তো? নিশ্চয়ই। এবার শুধু দেখা নয়, আপনি আপনার স্ত্রী পুত্রকে বাড়ি নিয়ে যেতে পারেন। আমি ভেতরে যাচ্ছি অবনে বাবু। হ্যাঁ, তা তো নিয়ে যাবেই ডাক্তারবাবু। তার আগে আমি আমার সাগর ছেটা মানিককে একবার দেখি। গো, খোকাকে নিয়ে তুমি একাই দেখবে, আমিও একবার দেখি। ভারী হিংসুটে মানুষ তো তুমি। আমার খোকা কত কষ্ট করে একটু ঘুম পাড়ালাম, মায়ের কোলে একটু ঘুমাবে, সেটাও তোমার সহ্য হচ্ছে না। এই না, দেখো তোমার আমার স্বপ্নের ফসল, আমাদের সন্তানকে। আমি কাকে দেখছি? কি হলো? বুঝতে পারছি না? এ তোমার আমার ভালোবাসা, আমাদের স্বপ্নের ফসল। কিন্তু কিন্তু তোমার আমার সন্তান এত কুৎসিত, এত কোদাকার হবে কেন? তাই বুঝি তোমার হাত থেকে মিষ্টির প্যাকেটটা পড়ে গেল? আচ্ছা, কেমন বাবা তুমি, যে বাবা হয়ে সন্তানের রূপের বিচার করছো? না না, ঠিক তা নয় শর্মা, কিন্তু অর্থাৎ তোমাকে আর মিথ্যে সান্ত্বনা দিয়ে আমাকে বোঝাতে হবে না। আমার জন্য কালো করছে, তাই বুঝি তুমি ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছো, তাই না? না শর্মা না, তুমি আমাকে ভুল বুঝছো শর্মা। সাময়িক উত্তেজনায় আমার হাত থেকে মিষ্টির প্যাকেট পড়ে গেছে ঠিকই, তাই বলে আমার নয়নের নিধি একমাত্র সন্তান কালো বলে ঘৃণায় কি আমি মুখ ফেরাতে পারি? মিথ্যে সান্ত্বনা দিচ্ছ বুঝি তুমি আমাকে? তুমি সত্যি বলছো তো? মা কালী কালো হওয়া সত্ত্বেও তাকে আমরা দেবী জ্ঞানে পুজো করি। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীরামচন্দ্রের কালো রূপ যদি জগৎকে আলো দেখাতে পারে, তাহলে তোমার আমার এই কালো সন্তান আমাদের জীবনকে ভরিয়ে দিতে পারবে শর্মা, ভরিয়ে দিতে পারবে। তাহলে আর কোনো দ্বিধা নয়, আর কোনো সমস্যা নয়। এসো, আমাদের দুজনের মিলিত প্রচেষ্টায় গড়ে তুলি আমাদের স্বপ্নের ফসল। ওর কালো রূপ জগৎকে আলো দেবে, ওই কালো কুৎসিত সন্তানই হবে আমাদের জীবন নদীর কান্ডারে। এই হবে আমাদের কলির বিশ্বরূপ ভগবান। ওইসব গান পুরুষ সমাজের বুকে বুকে হিল্লোল তুলতে পারে নাকি? তাই তো পুরুষ সমাজের বুকে হিল্লোল তুলতে চাই আমার মতো ऐसा গানা। লেলা মেলেলা ऐसी हो लैला फिर कोई चाहे मुझसे मिलना अकेला। ऐसी
কি ও দাদা, কি ব্যাপার, একেবারে বিচিত্র সাজে, তাই নিমটি ইঁদুর থেকে কোথায় থেকে ধরে নিয়ে এলি? তোর মুখের ভাষাটা সংযত কর এলিনা। সোনালি আমার বিবাহিত স্ত্রী। সেটা তার পোশাক দেখেই আমি বুঝতে পারছি দাদা, কিন্তু বাট আইসে আমি চাইতে যাচ্ছি এই পুতুলটাকে তুই কোন বাজার থেকে ধরে নিয়ে এলি? এটা তো না জানলেও চলবে, শুধু মনে রাখিস আমি তোর উপহাসের পাত্র নই। সেটা তো আমি জানি, কিন্তু তুই নিজেই নিজেকে উপহাসের পাত্র করে তুলছিস দাদা। না, আমি কোনো ভুল করিনি। আমি আমার বিবেক মনসত্ব দিয়ে যেটা ভালো বুঝেছি সেটাই করেছি। সেটা দেবদত্ত প্রেসের পক্ষে কোনদিন শুভ হয়নি, আর কোনোদিন হবেও না। আমি গরিবের মেয়ে বলে কি না, তুমি আমাকে কোনোদিন ঠাকুরছি বলে ডাকবে না। আচ্ছা বেশ, আমি ঠাকুরজি বলে ডাকবো না। তাহলে তুমি আমাকে বলে দাও, তুমি কি বলে ডাকলে খুশি হবে? আমি আমি খুশি তোমাকে হব। তাই বলেই ডাকবো। তুমি যদি আমার সাথে কোনো সম্পর্ক না রাখো তাহলে কেন? আমার কি অপরাধ যে আমি আমার একমাত্র ননদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না? কারণ তুমি অশিক্ষিত। অপরাধী জানিল না কি বা তার অপরাধ, বিচার হইল সে। তার মানে মানে তোর বিচারে এই অশিক্ষিত মেয়েটা কিন্তু বিয়ে পাস। তোর ব্যক্তিগত কালচার সাথে না মিললো, এই দেবদত্ত প্যালেসের কালচারের সাথে মিলবে সেই বিশ্বাসে আমি ওকে বিয়ে করি। শোনটা, পদ্ম ফুল হয়তো পাকে ফোটে, কিন্তু সেই পদ্ম ফুল দিয়ে কোনোদিন কখনো দেবতার পুজো হয়নি। তুমি কি পারবে না তোমার ওই শিক্ষা দীক্ষা দিয়ে আমাকে একটু তৈরি করে এই সংসারে গুছিয়ে নিতে? তাহলে তুমি কি পারবে সেই শিল্পীর হাতের ছিনির আঘাত তুমি সহ্য করতে? আমি পারবো ঠাকুরজি, পারতে যে আমাকে হবে। বেশ, তুমি নাচ গান জানো? হ্যাঁ, একটু তো জানি, কিন্তু তুমি যদি শিখিয়ে পড়িয়ে নাও তাহলে। বেশ, একটা গান গাও দেখি। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দুটো কালো যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো। বলো বলো, বন্ধ করো তোমার গান। এই গানটাকে কি বলে জানো? এই গানটাকে বলে খাস কীর্তন। বর্তমান যুব সমাজে এই গান শোনা যায় কেমন তলা তলা শ্মশানে। তুই কি বলছিস রে এলিনা? এত সুন্দর একটা ভক্তিমূলক গান শুনে সেইটা গান শুনে তোর মতো ব্যাকডেটেড যুব সমাজ প্রেমের সাগরে হাবুডুবু খেতে পারে, কিন্তু এই বর্তমান যুব সমাজে ওটার কোনো দাম নেই। আর এই গান শুনলে শিল্পীর গায়ে এখনকার যুব সমাজের ছেলেরা থুতু ছেটাবে, থুতু। যুব সমাজের ছেলেরা কি গান শুনতে চায় ঠাকুরজি?
হবে না। এই বাড়িতে বউ হয়ে থাকতে গেলে তোমাকে শুধু এমন নাচ গান করলে চলবে না, পড়তে হবে আমার মতো আধুনিক পোশাক। Yes! সেই পোশাক ভেদ করে বেরিয়ে আসতে চাইবে আমার উন্নত যৌবনের উগ্র মাদকতা। আমি পারবো না ঠাকুরজি। হ্যাঁ, আর তার আগে তোমাকে ছেড়ে ফেলতে হবে সেই বস্তা বোঝা ব্যাগটিকে এই শাড়ি। এলিনা! এলিনা! একেলের সভ্য শিক্ষিত সমাজের অভিজাত পরিবারের বধূ নির্যাতনের নয়া রূপ দেখে সেকেলের অশিক্ষিত জ্ঞান সমাজ ব্যবস্থা আজ ডুকরে ডুকরে কাঁদছে। তুমি আমাকে ক্ষমা করো ঠাকুরপো। আমি তো চেয়েছিলাম এই সংসারে এসে আমি আলোর প্রদীপ জ্বালাতে, কিন্তু আমি কেন পারবে না বৌদি, যেখানে তুমি তোমার স্বামীর সমর্থন পাচ্ছ? রাজা, কি বলছিস কি তুই? আমি এই কাজে নিশ্চয়ই সমর্থন করছো, নইলে দাদা এই চোখের সামনে বোনের নির্লজ্জ ব্যবহার তুমি এইভাবে সহ্য করতে পারতে না। তুই কিন্তু তোর অধিকারের মাত্রাটা ছড়িয়ে যাচ্ছিস। এইবার তো তুই যা করলি তাই এই দেশ সকলের পক্ষে মান সম্মান মাটিয়ে লুটিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট নয়। ও তাই নাকি? তাহলে তুইও শরীর রাখছ না। এই বাড়িতে আমি যা বলেছি তাই হয়েছে, তাই সংসার চলেছে, চলবে, তার অন্যথা কোনোদিন হয়নি, হবে না, আর এই না কোনোদিন হতে দেবে না। কি ব্যাপার দাদা, একেবারে নীরব নিঠোর হয়ে গেলে যে, কিছু অন্তত বলো। না মানে জানিস রাজা, আমি বাড়িতে না জানিয়ে বিয়ে করেছো, তাই শামুকের মধ্যে ঢুকে পড়তে চাইছো। তুই বুঝতে পারছিস না রাজা, আমি নতুন করে আর কি বুঝাবে দাদা? শুধু একটা কথা মনে রেখো, স্বামীর সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু তার স্বামীর। তাই ভবিষ্যতে কোনোদিন চোখের সামনে বৌদির এই নির্লজ্জ অপমান দেখো, চুপ করে থেকো না দাদা। ঠাকুরপো, আমি যে এক বুক আশা নিয়ে এই সংসারে মঙ্গল কামনা করতে আমি যে সংসার করতে এসেছিলাম ঠাকুরপো, কিন্তু আমার তো সব মেয়েরা একটু কাছে নিয়ে স্বামীর ঘরে যায় বৌদি, কিন্তু শতকরা 90% মেয়েরা নিরাশার বারো জোরে হারিয়ে যায়। কেন হারিয়ে যাবে রে রাজা? তোর মতো দেহ লক্ষ্য যার পাশে আছে, সে তো শত দুঃখ কষ্টকে হাসি মুখে বরণ করে নেবে। আমিও পারবো গো, শত দুঃখ কষ্ট আঘাত বুকে নিয়ে এই সংসারটাকে হাসি মুখে আমি সংসারে ঠাকুরের দেবলাই করে তুলতে। তা তো তুলবেই, কিন্তু সেটা ঘরের ভেতরে গিয়ে, বাইরে দাঁড়িয়ে নয়। ঠাকুরপো, আমি আমি না তোমাকে তত ভালো রূপে দেখছো না, তত ভালো ছেলে আমি নই। ওদিন পরে হয়তো আমার আসল রূপটা তুমি দেখতে পাবে। ঠাকুরপো, থাক, এখন ভেতরে চলো। কাকে ভেতরে নিয়ে যাচ্ছ রাজা? বাবা, আমরা আপনার অপরাধী সন্তান, আপনাকে না জানিয়ে ও বিয়ে করেছো এই তো? না না, এতে আমি কিছু মনে করিনি। কিন্তু বাবা, আপনার তো একটা মতামত। রাজা, বিয়ে করেছে ওরা, সংসার করবে ওরা, তাই সুতরাং ওদের মতামতটাই যথেষ্ট। আর ওরা সুখী হলেই তো আমি সুখী। আপনি মানুষ নন বাবা, আপনি দেবতা, আপনি দেবতা বাবা। না মা, আমি সবই জানি। তোমাকে লগ্ন ঘোষটার হাত থেকে বাঁচিয়ে যে যে দেবত্বের কাজ করেছে আমার এই বড় ছেলে রাজীব, আর আমি পেয়েছি তোমার মতো এরকম লক্ষ্মী প্রতিমা বৌমা। বাবা সবেই জানি রাজীব, তবু বলছি শোনো বৌমা, আজ তো তোমার শাশুড়ি মা বেঁচে নেই। তিনি বেঁচে থাকলে হয়তো বরণ করে তোমায় ঘরে তুলতো। তবু রাজা, এই দু নম্বর দম্পতিকে তুমি বাড়ির ভেতরে নিয়ে যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি। এসো দাদা, এসো এসো এসো। কবি বলেছেন, যেখানে দেখবে ছাই ওড়ায়া দেখরে তাই পাইলো পাইতে পারো ও মূল্যরত। কে বলতে পারে
বস্তিবাসীর ওই গরিব মেয়েটাই হয়তো হয়ে উঠবে এই দেবদত্ত প্যালেসের লক্ষ্মী পুজো শেষ করে এই লক্ষ্মী ছাড়াগুলোর দিকে একবার তাকাবেন স্যার। এ তুমি নাম বলবো না পরিচয়? দুটোই। এই ১বিংশ শতাব্দীর বিস্ময়কর প্রজাতি আমি, ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট ভিখারি, নাম মুকুটিন সম্রাট। পদবি নেই, বাবার নাম জানি না। ও, তাহলে তো তোমার মা তোমায় জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু তারপরে ঘটনা সব না জানি কোন খাতায় লেখা। ও, তাহলে তো তুমি একজন জন্ম পরিচয়হীন বেদরমা। যে আপনাদের মতো মহান মানুষদের অপসৃষ্টি। না 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 না, এ তোমার ভুল ধারণা। না স্যার, তুমি মানুষ চিনতে ভুল করছো বর্ষ। না স্যার, ভুল আমি করিনি আর করছিও না। কারণ প্রদীপের নিচে থাকে অন্ধকার, কে বলতে পারে আপনার এই চকচকে পোশাকের আড়ালে কোনো দগদগে বিষাক্ত ঘা থাকে না। যাক, এখন বলো এই দেবদত্ত প্যালেসে আগমনের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য অতীব মহৎ। আমি তো জন্ম ভিখারি, তাই চাইতে এসেছি ভিক্ষা। ভিক্ষা? কি বলছো কি তুমি? মোটর সাইকেলে চড়ে কেউ ভিক্ষা চাইতে আসে নাকি? আরে কেউ না এলো, একজন তো এসেছে স্যার। কারণ এই কম্পিউটার যুগের গ্র্যাজুয়েট ভিখারি আমি, তাই আজ এসেছি মোটর সাইকেলে চড়ে। অন্যদিন হয়তো আসবো ট্যাক্সিতে চড়ে। কেমন? অবশ্যই স্যার, কারণ এটাই তো বর্তমান শিল্পায়ন যুগের অগ্রগতির লক্ষণ। তোমার সেই অগ্রগতির লক্ষণ রেখা টানার সাধ্য আমার নেই বর্ষ। অনেক বকেছো, এখন তুমি আসতে পারো। নিশ্চয়ই আসবো স্যার, নিশ্চয়ই আসবো, কিন্তু তার আগে স্যার আমার পাওনাটা। পাওনা? কিসের পাওনা? অবাক করলেন স্যার। ভিক্ষা। আমার ভিক্ষার সর্বনিম্ন রেট ৫,০০০ টাকা। কি বলছো কি তুমি? দেন 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 টাকা ভিক্ষা? অবাক হয়ে গেলেন মনে হচ্ছে স্যার, কিন্তু একজন সরকারি কর্মচারীর বেতন যখন ১৫,০০০ থেকে ৩০,০০০ হয়, তো আপনারা অবাক না হয়ে খুশি হন। তাই বলে একটা ভিখারি হয়ে অবজ্ঞা করবেন না স্যার, অবহেলা করবেন না, কারণ আমরাও মানুষ, আমাদেরও হাসি কান্না সুখ দুঃখ আছে। তাই তো ওই নেতাদেরকে বলেছিলাম সমাজের সর্বস্তরের মানুষের ভালো মন্দের জন্য ইউনিয়ন আছে, নেতা মন্ত্রী আছে, আমাদের জন্য কি আছে? তাই আমাদের জন্য একটা ভিখারি মন্ত্রী করে দিন। কিন্তু তোমার কথাই কেউ কর্ণপাত করেনি। আরে করবে কেন স্যার, করবে কেন? কারণ ওরা যে জাত ভিখারি, তাই তো ওরা ওই ভিখারির ঘরেও ভিক্ষা করতে যায়। কিন্তু তোমায় তো আমি ভিক্ষা দেব না। কারণটা ব্যাখ্যা করবেন স্যার? কারণ তোমার মতো এরকম রাজবেশধারী ভিখারিকে আমি কখনো ভিক্ষা দিই না। তার মানে ভিখারি বলতে আপনারা বুঝেন কানা ঘোড়া, এই তো? আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, এই নিন অস্ত্র। এ কি? এগুলো দিয়ে কি হবে? কেন স্যার? এগুলো দিয়ে আপনি আমাকে আপনার মনের মতো ভিখারি তৈরি করবেন, কিন্তু আমার ওই ৫,০০০ টাকা ভিক্ষা কিন্তু চাই স্যার, চাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই নাও ৫,০০০ টাকা তোমার ভিক্ষা। কিন্তু এই টাকাটা তোমার কি কাজে লাগবে? বুঝলে দেখতে পাবেন স্যার, আপনার লাখ টাকা দামের ভোটটা ওই বিনা বাক্যবায়ী ওই কুচক্রী নেতাদের হাতে তুলে দিয়ে আপনি নিজের তথা দেশের যখন সর্বনাশ করেন, এই ৫,০০০ টাকাটা ততটাই ভালো কাজে লাগে স্যার। চলি, নমস্কার। এইগুলো নিয়ে যাও, বলা তো যায় না রাস্তাঘাটে কখন কোনটা কাজে লাগে। মিস্টার রাজা, আজ তোমার সঙ্গে আমার প্রথম পরিচয়, তাই তোমার হয়তো জানা নেই এই অস্ত্রগুলো আমার কোন কাজে লাগে। যথা সময় তার প্রমাণ কিন্তু আমি নিশ্চয়ই দেব। আর চললাম অন্য দ্বারে ভিক্ষা করতে। নমস্কার, নমস্কার। ৫,০০০ টাকা বাবা এইভাবে আপনি নষ্ট করলেন। রাজা, স্বামীজি বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিতে ঈশ্বর। তাই জীবের কল্যাণে আমি আমার
আমার সর্বস্বটুকুও বিলিয়ে দিতে রাজি আছি, কিন্তু আমি একটা পয়সা অপচয় করতে রাজি নই রাজা। তাহলে যে এই বাজার টাকাটা ওই গুন্ডার হাতে তুলে দিয়ে নষ্ট করলেন, সেটা মানুষের কল্যাণের কাজে লাগবে, কারণ ওই বেজন্মা ভিখারি একজন সত্যিকারের সমাজসেবক। বাবা কি বলছেন আপনি? ঠিকই বলছি, আমি আমার বিশাল পিতৃদত্ত সম্পত্তি এই গরিব দুস্থ মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে আজ আমি সমাজসেবক কলির ভগবান। বলির ভগবান? হ্যাঁ, আর ওই সম্রাট ভিক্ষা করে মোট বয়ে গুন্ডামি করে সেই টাকা রোজগার করে গরিব সাধারণ মানুষদের মধ্যে বিলিয়ে দিয়ে সে আজ কলির ভগবান। বলির ভগবান? হ্যাঁ, কলির ভগবান। তাই তো ওই সম্রাট যখন বস্তির মধ্য দিয়ে এক পা করে সামনের দিকে এগিয়ে যায়, বস্তিবাসীর সকল মানুষ সমস্যারে তার দিকে তাকিয়ে গিয়ে উঠে। আস্তে 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 কলির ভগবান, আস্তে 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 কলির ভগবান, আস্তে 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 কলির ভগবান, আস্তে কলির ভগবান। সমাজ সংসারে এত দেবতুল্য মানুষ থাকতে আপনি আমাকে তুলে দিলেন আপনার ওই বন্ধুরূপী কোষাইয়ের হাতে। আমি নিরুপায় রাজা, আমি নিতান্তই নিরুপায়। নইলে আমিও চাই না যে বাবা হয়ে একটা মানুষ রূপী শয়তানের হাতে তুলে দিতে, তাই না? এ কি? আমি তোমার বাবার বন্ধু, ওই মিস্টার ডিডি সাহেবের হোটেল ম্যানেজার মিস্টার রক্তিম ব্যানার্জি। তোমার সাহেব, আপনার কাছে জানতে চেয়েছেন যে ওই নিরন্ন মানুষগুলোকে দয়া দাক্ষিণ্য দিয়ে কিনে তাদের কাছে বলির ভগবান সাজতে গিয়ে তাকে দেওয়া তার প্রতিশ্রুতি, আপনার ওই প্রতিশ্রুতির কথাটা ভুলে গেছেন কিনা? না, আমি বলে যাইনি। আরো ভুলে গেছেন কিনা ওই ডিডি সাহেব একদিন আপনাকে আপনার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন, আর তারই বিনিময়ে আপনি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি আমার ছোট ছেলে রাজাকে আমি তার হাতে তুলে দেব। আর সেই ছেলেকে দিয়ে আপনার সাহেব যত দুনিয়ার কাজকর্ম করাবেন, তাই না মিস্টার রক্তিম ব্যানার্জি? রাজা, তুমি কি বলছো? মিস্টার রাজা, তিনি কি করাবেন আর না করাবেন তার বিচার করার ক্ষমতা তোমার বা আমার কারোরই নেই। আমাদের কাজ তার আদেশটা নীরবে অক্ষরে অক্ষরে পালন, রাজা, এটাই তোমার ডিউটি। রাজা, চিন্তা করবেন না বাবা, চিন্তা করবেন না। শ্রীরামচন্দ্র মৃত্যুদণ্ড পালন করার জন্য 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, আর আমিও আমার বাবার মৃত্যু সত্য পালন করার জন্য মানুষ খুন করেও জেলে যেতে পারবো বাবা। রাজা, আমি জানি বাবা, জানি এ আমার কোন মহাপাপের প্রায়শ্চিত্ত। তাহলে মিস্টার রাজা, কখন কবে ওই হোটেল উর্বশীতে হাজির দিচ্ছ? আগামীকালে আমি তোমার সাহেব ডিডি সাহেবের কাছে হাজির হব। মিস্টার রাজা, আজ আমি এই হোটেলে 10 বছর চাকরি করছি, এখনো আমি জানি না যে ওই ডিডি সাহেবটা আসলে কে। আর প্রথম দিনেই তুমি তার দর্শন পাবে এমন সৌভাগ্য তোমার নাও হতে পারে মিস্টার রাজা। তুমি হোটেল উর্বশীতে হাজির থাকবে আর তার নির্দেশটা অক্ষরে অক্ষরে মাথা হেট করে পালন করবে। That's all. It is your duty. ওকে, নো ইউ গেট আউট। যাবো যাবো মিস্টার রাজা, নিশ্চয় যাবো। ওয়েল মিস্টার ঘোষাল, প্রতিশ্রুতি রক্ষায় যদি আপনার ওই ছেলেকে পাঠাতে আপনার এতই বুকে বাঁধে, তাহলে আপনি আপনার ওই সুন্দরী কন্যা এরিনা দেবীকেও পাঠাতে পারেন, কারণ আমার সাহেব রূপ আর ওই রূপা দুয়েরই পূজারী। তুমি কার সাথে দাঁড়িয়ে কথা বলছো? আমি ভুলিনি, কারণ আমি জানি এই সমাজে যারা অর্থ সম্পদে বলিয়ান, তারা ওই ঘরের সম্পানকে পরের বুকে শুয়ে কার্যোদ্ধার করতে ভালোবাসে। যাক, ওটা আপনাদের ওই বাপ ছেলের পার্সোনাল ম্যাটার। আর একবার বলি,
চলি মিস্টার ঘোষাল And ওই মিস্টার রাজা তাহলে ওই হোটেল উর্বশী আমি তোকে যেতে দেবো না। না বাবা না, দরকার হলে আমি তার কাছে মিথ্যাবাদী সাজবো, তবু তোকে যেতে দেবো না। না বাবা না, আমি জানি বাবা অ্যাডজাস্টমেন্ট ইজ ইউর এডুকেশন। তাই ওদের মতো শয়তানদের সঙ্গে আমি অ্যাডজাস্ট করে শয়তানি করে আমি বুঝিয়ে দেবো যে এই সমাজে অসাধ্য বলে কিছু নেই। রাজা, মানুষ সবাই পারে, স্যারের এতখানি আত্মত্যাগের কথা এক নিমেষে বলে যায় কি করে? মানে এক সপ্তাহ আগে স্যার 1,00,000 টাকা খরচা করে একটা মেয়ের বিয়ে দিল, এক নিমেষে ভুলে যায় কি করে? বিমানদার, কি বলছো তুমি? ঠিকই বলছি স্যার। ওর রূপাকে বর্পণের অজুহাত দিয়ে তার শ্বশুর বাড়ি থেকে ওরা তাড়িয়ে দিয়ে গেছে। না, এত বড় অন্যায় আমি কিছুতেই সহ্য করবো না। সেই জন্যই তো আপনাকে গেলাম স্যার। রূপা তার মায়ের কান্না। চিন্তার কোনো কারণ নেই, এই দেবদত্ত ঘোষালও কিন্তু এত সহজে ওদের ছাড়বে না। সে তো আমি জানি স্যার, সে তো আমি জানি, কিন্তু ওদের মামের কান্না যে আমি আর সহ্য করতে পারছি না স্যার। বেশ, তুমি এখন যাও, আমি আসছি। সামান্য কয়েকটা টাকার জন্য আমার এলাকায় কোনো দুস্থ মানুষ যে কাঁদবে এবং বিচার পাবে না, তা কোনোদিন এই দেবদত্ত ঘোষাল বেঁচে থাকতে হতে পারে না, হতে দেবে না। যাক, স্যার যখন দায়িত্ব নিয়েছে তখন আমি নিশ্চিন্ত। আচ্ছা ছোটদা, স্যার তো এখানে নেই, আমি একটা বিড়ি খাবো ছোটদা। কেন 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 না মানে সেখানে কান্না কাটি আর এখানে স্যার, আমি সারা বিড়ি খাওয়ার পরে চান্সই পাইনি স্যার। বেশ 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 বেশ, তুমি বিল ধরাও। থ্যাংক ইউ ছোটদা, থ্যাংক ইউ। জানো ছোটদা, আমি স্যারকে বলেছিলাম ওই রূপার সঙ্গে আমার বিয়েটা দিয়ে দিন, স্যার কিছুতেই রাজি হলো না। কেন কেন কেন? আরে পাত্র হিসাবে তুমি তো বেশ ভালো। আরে হলে কি হবে, হলে কি হবে? ওই রূপা না লেখাপড়া জানা মেয়ে, আর আমি ওই স্কুলের পিছনে পাস। কিন্তু আমি বলি কি স্যার, এই যে মেয়েরা লেখাপড়া শিখে করবেটা কি? সেই তো খুন্তি না আর গোবর দেওয়া, আরে গোবর দেওয়া আরে খুন্তি না। একটা অবশ্য ঠিক। তা অবশ্য ঠিক, তবে তোমার মতো ছেলের সাথে রূপার বিয়ে হলে আজ এই অবস্থা হতো না। ওই রূপা না আমার ঘরে সুখেই থাকতো। তা থাকতো, তবে কিছুদিন পরে না তাকে গলায় দড়ি নিয়ে মরতে হতো। না মানে ধরো তুমি দিনে 2 বান্ডিল বিড়ি খাও, অবশ্য খাই। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মদ খাও। না 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 না, মদ নয় ছোটা, ও তো বিলেতি মা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আর মেয়ে দেখলে তুমি তার উপরে হামলে পড়ো। তা অবশ্য পড়ি, তবে তাতে কি হয়েছে? ছেলে হিসেবে তো আমি কোনো খারাপ নই ছোটটা। তা অবশ্য ঠিক। যাও 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 যাও, ভালো ছেলের মতো ভালো কাজের তদারকি করো। হ্যাঁ যাই। ওই সারা বরপনের টাকা তো আমি নিজের পকেটে হাফসে দিয়েছি, মেয়ে মেনে নেবে কেন? এবার যে কোনো উপায়ে আমি ওই রূপাকে বিয়ে করবই করব। কোথায় কোথায় দেরি হয়ে গেল ছোটটা, আমি এখন আসছি ছোটটা, আমি এখন আসছি। এই শোন, আমার এই জীর্ণ শীর্ণ জীবন তরি তুমি কোথায় ভাসিয়ে নিয়ে গেলে? আমার এই জীবনে দুলিতেছে তরি, ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়ে আছে পাল, কে ধরবে হাল? আছে কার হিম্মত, আছে কার হিম্মত?
সকল দুঃখের প্রদীপ জেলে দিব গেলে করব নিবেদন আমার ব্যথা পূজা হয়নি সমাপন আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিব গেলে করব নিবেদন আমার ব্যথা বোঝা হয়নি সমাপন যখন বেলা শেষের ছায়ায় পাখিরা যায় আগুন কুলার মাঝে সুন্দরাতের ঘুমটা যখন বাজে যখন বেলা শেষের ছায়ায় পাখিরা যায় আগুন কুলার মাঝে সন্ধ্যারাতের ঘণ্টা যখন বাজে তখন আপন শেষ ঘাটি জ্বলবে জীবন আমার ব্যথা পূজা হয়নি সমাপন আমার সকল দুঃখের প্রদীপ আকাশ ওঠ ওঠ বাবা, স্কুলে যাবার সময় হয়ে গেছে, পড়তে যেতে হবে যে। না বা, আমি আর কোনোদিন পড়তে যাব না বা। তাই বললে কি হয় বাবা? তুই পড়াশোনায় কত ভালো ছাত্র, মাস্টাররা কত ভালোবাসে, তাহলে তুই কেন পড়তে যাবি না? কেন যাব না মা? তা তোমায় আমি বোঝাতে পারবো না মা। তুমি শুধু জেনে রেখো, লেখাপড়া লেখাপড়া আমাদের মতো এই কালো কুৎসিত বিধাতার অভিশাপদের জন্য নয় মা। ছি আকাশ, ও কথা বলতে নেই। মানুষ হলো অমৃতের সন্তান। মানুষ কালো হলে পরেও, সে কুৎসিত হলে পরেও সে কর্মদিন মানুষের অবজ্ঞার পাত্র হবে কেন? সান্ত্বনা দিচ্ছ মা, কিন্তু কই তোমার ওই সান্ত্বনা বাক্যে আমার এই জন্মের অভিশাপ তো বুঝলো না মা। আকাশ! অভিশাপ? এসব কি বলছিস তুই? তাছাড়া কি আর মা, তুমি তো জানো পথে আমাকে মানুষ দেখে কত ব্যঙ্গ বিদ্রুপ করে মা। আমি কাঁদলে তারা ব্যঙ্গের হাসি হাসে মা, ব্যঙ্গের হাসি হাসে। এভাবে মরার মতো বেঁচেলাম কি মা? তাছাড়া আমার জন্য তোমরা তো কষ্ট পাচ্ছ। নারী না, এই তো সম্পূর্ণ ভুল ধারণা। ওরে, সন্তানের জন্য মা বাবা শত দুঃখ কষ্ট হাসি মুখে সহ্য করতে পারে বাবা, কিন্তু ওরা চাই তোমরা সহ্য করবে মা। আগামী দিনে আমি তোমাদের কোন আশা পূর্ণ করতে পারবো। ওরে আকাশ, তোকে কিচ্ছু করতে হবে না। তুই শুধু মায়ের কোল আলো করে থাকবি আর বাবার নয়নের মনি হয়ে বেঁচে থাকবি। ওটা তো মুখের কথা মা, এই সমাজ সংসারে ওরা বাবা মা আমার মতো সন্তান স্বপ্ন চাইবে না মা। কি বলছিস তুই আকাশ? কারণ আমি যে সংসারে এক মূর্তিমান অভিশাপ, এক চলমান মাংস আকাশ, কে ও ডাক্তার কাকু, আমি
তোমাকে না কতদিন নিষেধ করেছি যে ও কথা তুমি কোনোদিন বলবে না। কিন্তু কাকু, কোনো কিন্তু নয় আকাশ, কোনো কিন্তু না। কোনো কিন্তু নয়। সমস্ত দ্বিধাগন্ধ মন থেকে মুছে ফেলে ওই হতাশার নদীতে বঞ্চনার জলে ভাসতে ভাসতেও তোমার ওই কালো রূপ দিয়ে জগৎকে আলো দেখাতে হবে। তা বুঝে আর সম্ভব হবে না কাকু, কারণ জীবন সংগ্রামে না কাজ না, তোমাকে এত সহজে আমি হাঁটতে দেবো না। ওঠো, জাগো, অদর্পে দীপ্ত কণ্ঠে ঘোষণা করো, আমিও মানুষ। এই বিশাল পৃথিবীর মাঝে তোমাদের সঙ্গে আমারও সমান অধিকার আছে। না, নেই নেই নেই। থাকলে কি হয় রে, আমাকে আমার বাবা মায়ের বোঝা হয়ে বেঁচে থাকলে হতো। কারো কোনো বোঝা নয় আকাশ, তোমাকে হতে হবে জীবন কুরুক্ষেত্রের অর্জুন। সহযোদ্ধা তোমার বাবা মা, আর আমি তোমার রথের সারথি। কিন্তু ডাক্তার ঠাকুরপো, আকাশ যার পড়তে যেতে চাইছে না। বেশ, যেতে হবে না। একদিন যে মহাভুল আমি করেছি, সেই ভুলের মাসুল আমি আজও গুনে চলেছি। তাই দিনগত পাপক্ষয় করতে যতদিন আমি বাঁচবো। কি বলছেন ডাক্তার ঠাকুরপো? আপনার কথাটা আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে চেয়েও না বৌদি, যে জ্বালা যন্ত্রণা আমার এই বুকের মাঝে বাসা বেঁধে আছে, তা শুধু আমারই থাক। কিন্তু ঠাকুরপো, আকাশ যার পড়তে যেতে চাইছে না, তাহলে কি হবে? বেশ, যেতে হবে না। আজ থেকে আমি নিজেই ওকে পড়াবো। কাকু, কেন কেন তুমি আমার জন্য এত চিন্তা করছো? কারণ শত চেষ্টা করলো তুমি আমার মতো অপদার্থ কি কোনোদিনে তার চেয়ে বলো না কাকু, তোমাদের ওই ভগবানকে তিনি দেখতে কেমন, কোথায় থাকেন, তার কাছে আমি জানতে চাইবো যে পৃথিবীটাকে নোংরা করতে আমার মতো অপদার্থকে পাঠায় কেন? তোর ওই মনের কথা বলতে ওই অদৃশ্য ভগবানকে খুঁজতে হবে কেন বাবা? যা বলার তোর চোখের সামনে দাঁড়িয়ে এই জীবন্ত ভগবান কি বল। অমরিদা, বাবা, হ্যাঁ আকাশ, শুধু তোর আর আমার জীবনে নয়, এই সোনারপুরের সমস্ত গ্রামবাসীর কাছে এই ডাক্তার বাবুই তো জীবন্ত ভগবান। এ কি বলছো তুমি অমরিদা? ঠিকই বলছি ডাক্তার। তুমি যখন গ্রামের ওই মেঠো পথ ধরে হেঁটে যাও, যখন ওই বিপন্ন গ্রামবাসী, অসহায় গ্রামবাসীকে বিপদ থেকে উদ্ধার করতে ছুটে যাও, তখন সমস্ত গ্রামবাসীর অন্তরাত্মা চিৎকার করে বলে, আসছে 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 কলির ভগবান, আসছে 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 কলির ভগবান, আসছে 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 কলির ভগবান। না না না, এ তোমাদের ভুল ধারণা অবনীদা। এই নগ্ন দুরন্ত কলির ভগবানের স্বরূপ তোমরা এত সহজে চিনতে পারবে না। ক্ষমতার উচ্চাসনে বসে থাকা যোদ্ধার, জমিদার আর ওই কুচক্রী নেতা মন্ত্রীদের তো এই বর্তমান কলির ভগবান না ডাক্তার না। হ্যাঁ অবনীদা, যারা কথায় কথায় মানুষ খুন করতে পারে, যারা সাধারণ মানুষের সর্বস্ব কেড়ে নিয়ে তাদেরকে ভিখারি সাজাতে পারে, নোংরা কুৎসিত কাজে যাদের একচেটিয়া অধিকার, তারাই তো এই দুরন্ত কলির ভগবান। কিন্তু ডাক্তার ঠাকুরপো, আমি একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে। কি কথা বৌদি? বিনা পয়সায় গ্রামে গরিব দুঃখীদের আপনি ওষুধ দেন, অথচ হাসপাতালের চাকরিটা কেন করব? কাদের জন্য করব? যাদের জন্য করতাম তারা তো আজ তোমার স্ত্রী, পুত্র, এই সমাজে মানুষরূপী ভগবানের লোভ আর লালসার শিকার। আমাদের আকাশের জন্মের পরে তুমি তোমার চাকরিটা ছেড়েছো, তাহলে কি আকাশ আমার এক বুক জ্বালা যন্ত্রণা আর মহাফুলের ফসল, সেই ফসলকে আমি এত সহজে ফসল হতে দেব না। ওকে আমি করে তুলব এই সমাজের জীবন্ত প্রতীক। ওকে দিয়ে আমি শুরু করব এই সমাজে কলির ভগবান সেজে থাকা
কদিন হলো আজ ঢুকে পড়েছি। আজ আমি ঝুমকা সুন্দরী নাচ দেখবই দেখবো। দাদার নাম করে একটু চান্স পেলে ঝুমকাকে আমার কথাগুলো একেবারে জামা কাপড় খুলে বলবো। কিন্তু আমার আর দাদার ব্যাপারে যে সারা চুলকা দিতে আসবে তার নাকটা আমি এক ঘষিতে ভেঙে দেবে। কেমন? সরি সরি সরি, সারা যেখানেই বাঘের বয় সেখানেই সন্দেহ হয়। এই তুমি হঠাৎ হোটেলে ঢুকে যাবে না? তার আগে বলুন তো আপনি কে মশাই? সব ব্যাপারে এমন চুলকা দেন কেন? আমি এই হোটেলের কেয়ারটেকার, সব দিক নজর রাখা আমার ডিউটি। কিন্তু তুমি কে বাছা দন? আমি হলাম প্রেমপত্র। কিন্তু কাকে দেবে? এখানে তো কোনো মেয়ে নেই। আপনি বুঝতে পারছেন না, আমি প্রেম এসেছো এই তো। কিন্তু কার সাথে প্রেম করবে? ছেলে, মেয়ে নাকি হিজে? আরে দূর মশাই, ওই কথাটা শেষ করার আগে আপনি কেমন চুলকে দিচ্ছেন? বলে আমার নাম প্রেমপত্র সাহা। হঠাৎ এই নরকে কেন? কাউকে কথা দেওয়া আছে নাকি? আজ্ঞে না, আমি এখানে এসেছি আমার দাদাকে খুঁজতে। দাদা? কে তোমার দাদা? কি নামটা? কি মশাই, আমার দাদাকে জানেন না? যান যান মাঠে গিয়ে গরু চড়াবে। কিন্তু তার নামটা না বললে এই তোলাতে কলির ভগবান মুকুটি সম্রাট। মানে আপনি সম্রাট বললো? বসুন বসুন বসুন। দেখলেন তো? বলি আর আমার দাদার ব্যাপারে চুলকাবেন নাকি? না মানে আমি তো ঠিক আপনাকে চিনি না, তাই তাই একটু ঝুলকে দিয়েছেন, তাই তো? যান যান একটু ঝুলকাকে পাঠিয়ে দিন, আমি তার একটু নাচ দেখবো। কি আপনি সম্রাটের লোক হয়ে এই হোটেলে বসে নাচ দেখবেন? তবে নাই তো কি, এই সমাজের গণ্যমান্য ব্যক্তিরাই তো ওই খিড়কির দরজা দিয়ে ঢুকে হোটেল আর মেয়ে মদ নিয়ে ফুর্তি করে। আর যেই করুক, সম্রাট বাবুটা কোনোদিন করেননি। আর আপনি তার শিষ্য হয়ে বলি আবার ফুটে দিচ্ছেন। আরে বাবা একটু নাচ দেখলে একটা ক্ষতিটা কি? আগে বলো দাদা। রতন কাকার খবর কি? অপারেশন হয়ে গেছে, রুগী ভালো আছে, সব টাকা মিটিয়ে দিয়েছি। ছুটি হবে 10 দিন পর। বুলটির বিয়ের সব কথা মিটে গেছে, পরশু বিয়ে। সবাই বলেছে তোমাকে থাকতে হবে। ময়নার মায়ের ওষুধ আর বাড়লে এই মাত্র কিনে নিয়ে এসেছি। নতুন কোনো খবর আছে? আছে মানে একেবারে দশকর্ম দোকানের ফর্দ। বিকাশের বই, হাঁদির বাপের দাঁতে যন্ত্রণা, আমার বইয়ের শাড়ি, ছেলের বিস্কুট, নিধিরাম ডাক্তারের ফিজ আর জোগাড় মায়ের ওষুধ। এই নে 5,000 টাকা। যদি প্রয়োজন হয় আমার এসে নিয়ে যাবে, কিন্তু সব সমস্যার সমাধান আমার চাই। ওকে? আমি এক্ষুনি আসছি। সব কথাটা ভেস্তে দিলে ভাইয়া, তুমি যদি চুলকে না দিতে তাহলে আমি ঝুমকা সুন্দরী নাচটা আজই দেখতাম। আমি ঝুমকা সুন্দরী নাচটা নাই পরেই দেখবো। আমি এখন চলি দাদা, আসছি, বাই বাই। আবির যাও মদ নিয়ে এসো। কি বলছেন দাদা? আপনি মদ? হ্যাঁ শুধু মদ নয়, ঝুমকাকে খবর দাও, আজ আমি তার নাচ দেখবো। কি আমি ভুল শুনছি না তো? সকলের নয়নমণি মুকুটহীন সম্রাট না, আমি জন্ম পরিচয়হীন বিধবা। বলেছে তা আমি জানি না, তবে একজনের কথাই আপনি সকলের উপর এরকম অবিচার করতে পারেন না। সবাই সবাই আপনাকে মনে করে এই ঘুম ধরা সময় সংসারের এক বুক জ্বালা যন্ত্রণা বুকে নিয়েও আপনি সকলের
পরিত্রাতা, এই কলির ভগবান। না 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 না, আমি ভগবান হতে চাই না। আমি চেয়েছিলাম রক্ত মাংসের মানুষ হয়ে এই সকলের মাঝে বেঁচে থাকতে, কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষ তা হতে দেবে না। তাই তোরা বারে বারে মনে করিয়ে দেয় আমি একটা বেজন মা, নরকের কৃমিকি। ঝুমকা, ঝুমকা মদ নিয়ে আয়। তুমি আমার কাছে এসো সম্রাট। মদ খেয়ে মাতাল হয়ে দানব দেবতা থেকে তুমি দানব হবে। এই নাও। এই নাও, মদ খাও। মদ খেয়ে মাতাল হয়ে যাও, আর মদ খেয়ে মানুষ থেকে হয়ে যাও অমানুষ। নাও, খাও। কি হলো? খাও। চুপ কর বলছে। জ্ঞান দেওয়ার কাজটা মাস্টারের, কোনো বাইজির নয়। তুমি ঠিকই বলেছো সম্রাট। আমি আমি বাইজি। পয়সা দিয়ে গানকে কেন যারা তোমাদের আছে। তোমরা পয়সা দিয়ে গানকে কেন যারা তোমাদের আছে। তোমরা কি টাকাটা চুরি মারো, তোমরা কি টাকাটা চুরি মারো, আনলে যে জীবনটা আছে। তোমরা পয়সা দিয়ে মুখে আমার মুখ থেকে মুখা পেটে জ্বালা মেটে। মুখে আমার মুখ থেকে মুখা পেটে জ্বালা মেটে। আমি ফুল জ্বালানো তোমাদের কাছে, আমি ফুল জ্বালানো তোমাদের কাছে। তোমরা পয়সা দিতে হাই হাই হাই, কি হলো তোর? হাই, খবরদার! একদম আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না। যাও, চলে যাও বলছি এখান থেকে। হাই, কেন 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 চলে যাবো কেন? কেন যাবে না? তুমি এইখানে এসেছো মদ খেয়ে মাতাল হতে। আর কি চাও? যাও যাও, চলে যাও এখান থেকে। চলে যাও বলছি। তুমি কি চাও? তুমি কি চাও চরিত্রহীন হয়ে আমার এই শরীরটাকে কুবলে কুবলে খেতে? কি বললি? কি বললি তুই? আমি চরিত্রহীন? আমি লম্পট? তুমি বিশ্বাস করো সম্রাট, আমার কথা আমি বলতে চাইনি। আমি আমি কোনোদিন চাইনি যে তুমি চরিত্রহীন হও। আমি চাই না তুমি চরিত্রহীন হও, কারণ কারণ আমি যে তোমায় ভালোবাসি। ওই দ্বিতীয়বার আর ওই ভালোবাসা শব্দটা আমার সামনে উচ্চারণ করলে আমি আমি তোর গলা টিপে দেবো। তাই দাও, তোমাকে তোমাকে ভালোবাসি আমি। ভালোবাসবি, নিশ্চয়ই ভালোবাসবি, তবে সেটা ছোট বোন যেমন বড় দাদাকে ভালোবাসে ঠিক তেমনি ভালোবাসবি। এর চেয়ে বেশি কিছু চাইবার চেষ্টা করবি না। এর চেয়ে বেশি কিছু চাইবার চেষ্টা দাদা, আমি
দুয়ারে কাটা দিয়ে আমার এই কপালে ফোঁটা দিয়ে যেদিন ছোট বোন হিসেবে কাছে আসতে পারবি সেদিন আমিও তোকে ভালোবাসবো রে বোন, আমিও তোকে ভালোবাসবো। ভালো তোর পর দেখে সারাই বাজিয়ে আমি তোর বিয়ে দেব, আর সেটাই হবে এই বিজন মা সম্রাটের শ্রেষ্ঠ পুরস্কার রে বোন, শ্রেষ্ঠ পুরস্কার। জমের ধারে স্বপ্ন করে দিয়েছ যে কাটা, ছোট্ট হাতে এই কপালে দিয়েছ যে ফাঁকা। জমের ধারে যত্ন করে দিয়েছ যে কাটা, ছোট্ট হাতে ওই কপালে দিয়েছ যে ফাঁকা। প্রাণের আপন তুমি যে আমার, তুমি অনেক ফুলের মাঝে এঁকে গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারই ছোট বন্ধু, ছোট বন্ধু। ও বন্ধু আমায় ছেড়ে যেও না, ও বন্ধু আমায় ছেড়ে যেও না। আমি সম্রাটকে ভালোবাসা রাজকুমার হিসেবে না পেলেও আমি আমি এই শহরের মুকুটহীন সম্রাটকে আমি দাদা রূপে পেয়েছি। আর তাই তো আমি না 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 আমি আমি বাধা ফোনে ঢুকার মুখে মস্ত বড় বাধা। উঠুন উঠুন উঠুন। না থাক অত দরদ দেখাতে হবে না। আপনাকে দরদ দেখানোর কোনো ইচ্ছা আমার নেই, তবে শুধু সামান্য সৌজন্য বোধটুকু। যাক, তাহলে জ্ঞানটুকু আছে দেখছি আপনার। বাজে কথা বাদ দিয়ে বলুন, ডিডি সাহেবের দেখা কখন কোথায় কিভাবে পাবো? আপনার ব্রেনটা কি খারাপ না ভালো? যেমন কঠোর পরিশ্রম করে ওই ঠাকুরের দর্শন মেলে, ঠিক তেমনি এই হোটেল মালিকের ডিডি সাহেবের দেখাও ঠিক সময়ে মিলবে। তার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তাহলে আমি এখন হোটেল ম্যানেজার রক্তিম ব্যানার্জির সঙ্গে দেখা করতে পারেন। আপনার ভাগ্য ভালো হলে ডিডি সাহেবের সঙ্গে দেখা হতেও পারে। তিনি কি আজকে এখানে আসবেন? আমি বলতে পারছি না, কারণ তিনি এখানে আসার আগে খবর আসে 5 মিনিট আগে, আর তার মধ্যে যদি চলে আসে তাহলে জানবেন আপনার ভাগ্য খুব ভালো। তাহলে কি আমাকেও একই নিয়ম পালন করতে হবে? হ্যাঁ মিস্টার রাজা, এটাই এই হোটেলের নিয়ম। কিন্তু কোনো কিন্তু নয়, এই হোটেলের কর্মচারীদের মুখে কিন্তু যদি অথবার কোনো স্থান নেই। এই হোটেলের কর্মচারীদের একমাত্র জ্ঞান ওই ডিডি সাহেবের নির্দেশটা অক্ষরে অক্ষরে মাথা হেট করে পালন করা। কিন্তু তিনি যদি অন্যায় আদেশ করেন? আরে সেটাই বেদ বাক্য বলে মেনে নিতে হবে, কারণ এই হোটেলে প্রবেশ করার আগেই ওই ন্যায় নীতি জ্ঞানটাকে সবাইকে বিসর্জন দিয়ে আসতে হবে। সেটা সকলের পক্ষে সম্ভব নাও হতে পারে। তাহলে এই হোটেলের অমান্য করার অপরাধে তার একমাত্র শাস্তি মৃত্যু। সেই মৃত্যুর পরোয়ানা এখন হোটেলের দুয়ারে উপস্থিত। মানে ডিডি সাহেব আসছেন, সবাই
কাউকে দেওয়ার প্রয়োজন বোধ করে না। মিস্টার রাজা আগামী 1 মাস আবিরের কাছে ট্রেনিংয়ে থাকবে। তারপর তার কাজ হবে ওই গাঁজা আফিক চরস হেরোইন বোঝা ট্রাকগুলো নির্বিঘ্নে বর্ডার পার করবে। প্রয়োজনে 2-10টা লাশ পড়বে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মিস্টার রাজা? ওকে, আমি আমার দায়িত্ব পরে বুঝে নেব। নিশঙ্কা আগামীকাল এই হোটেলে অ্যালবার্ট রকি ও মিস্টার টেন্ডন সাহেব আসছেন।